জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। আগামী 7 দিনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে উত্তরা ব্লকেডের ঘোষণা দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে উত্তরা জমজম টাওয়ারের সামনে বিক্ষোভ মিছিল করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অফ বাংলাদেশ। এ সময় তারা একের পর এক ধর্ষণ, ছিনতাই ও ডাকাতি সহ চলমান নৈরাজ্যকর পরিস্থিতিতে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান পদক্ষেপের দাবি জানান তারা। এছাড়া 24 ঘন্টার মধ্যে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়। অন্যথায় ফের রাজপথে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই, যেখানে আমরা শান্তিতে ঘুমাতে পারবো, যেখানে আমরা নিরাপদভাবে বাড়ি থেকে বের হলে নিরাপদভাবে ঘরে ফিরে যেতে পারবো। আমাদের যে ডাকাতি হচ্ছে, আমাদের বন্ধের উপর যে ধর্ষণ করা হচ্ছে, সেটার জন্য 24 ঘন্টার মধ্যে আপনারা সরকারি ব্যবস্থা নেবেন। আগামী 7 দিনের মধ্যে যদি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারেন, তাহলে 5ই আগস্টের মতো উত্তরা ব্লকেট কর্মসূচির মাধ্যমে আবার নতুন বিপ্লবের সূচনা হবে ইনশাআল্লাহ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে হওয়া গণপদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। দুপুরে বিভিন্ন বাম সংগঠন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে পদযাত্রা করে। শহীদ মিনার থেকে টিএসসি ঘুরে পদযাত্রাটি শিক্ষা ভবনের সামনে এলে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। শুরুতে কিছুটা ধস্তাধস্তি হলেও পরে আন্দোলনকারীরা সড়কে বসে পড়েন। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলেও এখন সব জায়গা থেকে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। উল্টো নারীদের নিরাপত্তা না দেয়ায় সারা দেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দিতে ব্যর্থ, এ দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। এদিকে নারীদের হেনস্থা ও সন্ত্রাসের প্রতিবাদে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। বরিশালে ধর্ষণ বিরোধী মঞ্চের অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় প্রশাসনের ব্যর্থতায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে নেমেছে নরসিংদীর শিক্ষার্থীরা। কর্মক্ষেত্র থেকে শুরু করে সবখানে নারীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি তাদের। ঝালকাঠিতে ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দ্রুত সময়ে ধর্ষকদের বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে টাঙ্গাইলে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ সন্ধ্যা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দৃশ্যমান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি। এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, সন্ধ্যার পর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানোর পাশাপাশি যৌথ টহল বাড়ানো হবে। প্রাথমিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে 100 মোটরসাইকেল দেওয়া হবে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। এই ছোটখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কি কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে। জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং চেকিং এর ব্যবস্থা করা হবে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে পুলিশ বিকল্প ব্যবস্থায় যাবে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। রাজশাহীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আইনের প্রয়োগ বিষয়ক সেমিনারে তিনি বলেন, চলমান পরিস্থিতিতে ছিনতাই প্রতিরোধে রাজধানীতে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট আজ থেকে মাঠে নামছে। একই অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য আওয়ামী দোসরদের দায়ী করেন। পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। এছাড়া আপনার যারা আপনার স্বভাবগত অপরাধী তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে।
আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা করছি আমরা। নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট আসলে, এটা সারা দেশের যে টপোগ্রাফি তার সাথে পুরোপুরি মিলে না। তো এইখানটার জন্য অ্যাকচুয়ালি উই নিড টু টেক এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি, সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। একটা গোষ্ঠী চাচ্ছে না, এটা তো তাদের বেলায় মানে দে মাস্ট বি ট্রাইং টু ডু সো, এটা তো খুব স্বাভাবিক। ঢাকা জেলা বিএনপির সমাবেশে কথা বলছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাই না, এই টেলিফোনে আপনারা জবাব দেবেন, জবাব না দিলে ওরা আস্তে আস্তে অনেক বেশি মানুষ মনে করবে যে ওইটাই বোধহয় সত্যি। ওইখানে আপনারা জবাব দেন আর জনগণকে সংগঠিত করেন, জনগণকে ভালোবাসা দিয়ে জনগণের কাছে চলে যান। আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকে ঢাকা জেলার অবস্থানটা একটু অন্যরকম। ওই একদিকে আপনার ঢাকা মহানগর, তারপরে গিয়ে হচ্ছে আপনার দোহার, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, তাই না, আর এইদিকে হচ্ছে সাভার, ধামরাই, আশুলিয়া, তাই না। ফলে কি হয়, একসাথে হতে খুব কষ্ট হয়। তারপরে আপনারা কষ্ট করে এসেছেন। আমি রাস্তা দেখেছি, অনেক বাস আছে, অনেকে আসতে পারেননি, অনেকে আবার দূর থেকে এসছেন বলে চলেও যাচ্ছেন। তো আজকে আসুন আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, আমরা এই সরকারের সঙ্গে সহযোগিতা করব যতদিন তারা গণতন্ত্রের পক্ষে থাকবে, নির্বাচন দেওয়ার পক্ষে থাকবে, ততদিন তারা আমরা অবশ্যই তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করব। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই যে আসুন আজকে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি না করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে, জাতিকে যে সুযোগ আমরা পেয়েছি সেটাকে কাজে লাগাই এবং একটা সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা আমরা জনগণকে ফিরিয়ে দিই। এই হোক আমাদের। আবার সব শেষে এই দাঁড়াও বাবা, সব শেষে এই দাবি জানাচ্ছি সরকারের কাছে, এখনো আমাদের মামলাগুলো প্রত্যাহার করা হয় নাই, আমাদের এই মানুষের মামলা প্রত্যাহার করা হয় নাই। অবিলম্বে সকল মামলাগুলো প্রত্যাহার করুন। কারণ আপনারা জানেন সেগুলো মিথ্যা মামলা, সেগুলো গায়েবী মামলা। আমি আপনাদের সকলের কাছে আমি ধন্যবাদ জানিয়ে আমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে পরম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঢাকা জেলা জিন্দাবাদ। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশের 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে খাগড়াছড়ির সাজেকের ভয়াবহ আগুন। তবে পুড়ে গেছে অন্তত 50 থেকে 60টি রিসোর্ট, ঘরবাড়ি ও দোকানপাট। দুপুর 1টার দিকে এই আগুন লাগে। স্থানীয়রা জানায় অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত হয়, পরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে যোগ দেয় সেনাবাহিনী ও পুলিশ। সাজেকে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেকে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। পরে 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সাজেক ভ্যালিতে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগে বলে জানায় ফায়ার সার্ভিস কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ না করে ধৈর্যের সঙ্গে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সাভার সেনানিবাসে বাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় সেনাপ্রধান আরও বলেন, একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিং দক্ষতা অত্যন্ত জরুরি। এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর এই প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আগে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই,
এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে। আমাদের এই কাজটা করে যেতে হবে, ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। ডেপ্লয়মেন্ট থাকার সময়ে এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়। বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। সংস্কারের নামে অবান্তর আলোচনা না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে খুলনা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে আহ্বান জানান তিনি। বলেন, দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে, তবে তার জন্য বসে থাকা যাবে না। জনগণের জন্য কাজ করতে নেতাকর্মীদের গড়ে তোলার তাগিদ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংস্কারের কথা বলেছি, কিন্তু সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি তাহলে আমাদের যে মূল কাজগুলো, অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা, সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সমস্যার সমাধান হোক, সেটি রাস্তায় পথ চলার, রাস্তাঘাটের নষ্ট রাস্তাঘাট ঠিক করার সমস্যার সমাধান হোক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা হোক, কৃষকদের কৃষি ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা, যেটাই হোক না কেন, দেশে যদি একটি সঠিক নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সব রাজনৈতিক নেতা মুক্তি পেলেও এটিএম আজহারুল ইসলাম এখনও কারাবন্দী। জামায়াত নেতা আজহারুল ইসলামকে মুক্তি না দিলে নিজেকে গ্রেফতারের দাবি জানান বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এ দাবি জানান তিনি। এক এক করে কারাগার থেকে সমস্ত রাজনৈতিক নেতারা মুক্ত হয়ে এসেছেন। আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চেয়েছি, তিনি এখনো কারাগারে কেন? মিথ্যা মামলায় যার উপর জুলুম করলো আওয়ামী লীগ, এখনো কি সেই জুলুম চালু থাকবে? এই জন্য এই দলের একজন ছোট্ট দায়িত্বশীল হিসাবে আমি ঘোষণা করেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষা করবে না নির্বাচন কমিশন। ভোটের জন্য প্রস্তুতি ভালোভাবে শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরেই তফসিল ঘোষণা করতে হবে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। তবে যেহেতু ওটি 6 মাস দিয়েছে, ওটাকে একটু মাথায় রেখে আমাদের চিন্তা করতে হবে যে ক্যান উই রিয়েলি ওয়েট 6 মান্থস? কারণ আমাদের যদি বলা হয় যে না, আমরা মাইনর মিনিমাম রিফর্ম করে ডিসেম্বরে ইলেকশন করতে চাই, তো যে করতে চাই, তাই রেখে আমাদের তো 6 মাস বসে থাকার আর সুযোগ নাই। ডিসেম্বর হোক আর আগামী বছর হোক, আমরা আর্লিয়েস্টটাকে ধরে নেই, কারণ আমাদের প্রস্তুতি দরকার আছে। সুতরাং আমরা জোরে সোরে প্রস্তুতি শুরু করেছি। আমরা আমাদের সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সমস্ত রিফর্মস প্রয়োজন বলে আমরা মনে করি, আমরা যেটা মনে করছি যে মিনিমাম যে সংস্কারগুলো দরকার হবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, সেটুকু আমরা করার উদ্যোগ আমরা নিচ্ছি। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা ইউএসএআইডির বেশিরভাগ কর্মীকে ছাঁটাই ও বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে 4200 কর্মীকে বাধ্যতামূলক ছুটি এবং 1600 কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। একই সঙ্গে বাতিল বা বিলুপ্ত করা হয়েছে সংস্থাটির প্রায় 2000 পদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন পদক্ষেপ প্রাথমিকভাবে আইনি চ্যালেঞ্জের মুখে সাময়িকভাবে স্থগিত থাকে। তবে গেল শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের আদেশে কর্মী ছাঁটাইয়ের পথ পরিষ্কার হয়, যা দেশটির সরকারি কর্মচারী ইউনিয়নগুলোর জন্য একটি বড় ধাক্কা। 1961 সালে প্রতিষ্ঠিত ইউএসএআইডির কর্মী সংখ্যা 10,000-এর বেশি। দর্শক, শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।